সিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে আমরা হচ্ছে 3B এইচএসসি আইসিটি 3B ডিজিটাল ডিভাইসের সাধারণ যে টপিকগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে সেই টপিকগুলো অলরেডি আমরা হচ্ছে কমপ্লিট করে ফেলেছি। সো আজকের টপিকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই টপিকের নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। সো তোমরা বলতে পারো যে ভাই ফ্লিপ ফ্লপ আলোচনার প্রয়োজনটা কী? হ্যাঁ, সো ফ্লিপ ফ্লপ আলোচনা না করলে ক্ষতিটা কী? সো আমরা যেটা জানবো যে ফ্লিপ ফ্লপ আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে, কেননা রেজিস্টার বোঝার জন্য আমাকে ফ্লিপ ফ্লপ জানার প্রয়োজন রয়েছে। ওকে, রেজিস্টার কনসেপ্টটা নেওয়ার জন্য আমাকে ফ্লিপ ফ্লপ বুঝতে হবে, এবং একই সাথে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা কিন্তু ফ্লিপ ফ্লপের কনসেপ্টটা দিয়ে আমরা কিন্তু কি কাউন্টারও আলোচনা করতে পারবো। রেজিস্টার বুঝলে আমরা কাউন্টারটা কি খুব সহজে বুঝতে পারবো। এবং আজকে ক্লাসে শুরু করার প্রথমে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, ফ্লিপ ফ্লপ বুঝতে গেলে কিন্তু ল্যাচ বুঝতে হবে। কি বুঝতে হবে? ল্যাচ। আমাদেরকে ল্যাচ সম্পর্কে যথেষ্ট আইডিয়া থাকতে হবে, তাহলে ফ্লিপ ফ্লপ বোঝাটা বেশ সহজ হবে। সো এই ফ্লিপ ফ্লপটা আসলে কি? আসলে ফ্লিপ ফ্লপ মেমোরির উপাদানকেই আসলে ফ্লিপ ফ্লপ বলা হয়। সাধারণত মেমোরিতে যেটা হয়ে থাকে, কোনো কিছু ইনপুট গেলে সেটা আসলে বের হয়ে যায় না। প্রসেসরের যে মেমোরিটা থাকে, প্রসেসরের মেমোরি এটা অস্থায়ী মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা অস্থায়ী। সেই মেমোরিটার যে বৈশিষ্ট্যটা আমরা ধারণ করে যে সেটা স্বল্প সময়ের জন্য কোনো তথ্য ধারণ করতে পারে। বাট মেমোরি কি? মেমোরি থেকে তুমি কোনো তথ্য দিলে সেটা কিন্তু কি, সেটা পরিবর্তিত হয় না, সেটা কি স্থায়ীভাবে সেটা সংরক্ষিত হয়। সো এই স্থায়ী মেমোরির উপাদান তৈরি করার জন্য আমাকে ফ্লিপ ফ্লপ প্রয়োজন হয়। সো ফ্লিপ ফ্লপকে এই কারণে মেমোরির প্রধান উপাদান বলা হয়। এবং খেয়াল করে দেখো, ফ্লিপ ফ্লপ আসলে ফ্লিপ ফ্লপ তৈরি করার জন্য মাল্টি ভাইব্রেটর দরকার হয়। হ্যাঁ, মাল্টি ভাইব্রেটর অনেক ধরনের হয়ে থাকে। মাল্টি ভাইব্রেটর স্থায়ী হয় বা অস্থায়ী হয়। সো এর মধ্যে স্থায়ীটাই ব্যবহার করা হয়। মাল্টি ভাইব্রেটর সম্পর্কে আইডিয়া প্রয়োজন নাই, তবে আমি একটু শর্ট করে বলি। মাল্টি ভাইব্রেটর এমন একটা ডিভাইস বা এমন একটা ডিজিটাল সার্কিট যেটা হচ্ছে একটি সক্রিয় এবং আরেকটি নিষ্ক্রিয় বৈদ্যুতিক ব্যবস্থা। এবং এই মাল্টি ভাইব্রেটর দ্বারা ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়, মানে এই মাল্টি ভাইব্রেটর তৈরি করা হয় ফ্লিপ ফ্লপ দ্বারা। এবং ফ্লিপ ফ্লপের কাজটা কি? কোনো মান স্থায়ীভাবে সংরক্ষণ করা। এবং ফ্লিপ ফ্লপের সবথেকে বড় যে বৈশিষ্ট্যটা, ফ্লিপ ফ্লপে একবার মান দিয়ে দেওয়ার পর, ইনপুট দিয়ে দেওয়ার পর যে মানটা থাকে, সে মানটা যদি বৈদ্যুতিক প্রবাহ যদি বন্ধ না করা হয়, ট্রিগার প্রদান করলেও বা আদার্স কোনোভাবে যদি মান চেঞ্জও করো, সেটা কিন্তু কি মানের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে ফ্লিপ ফ্লপ কি মেমোরির উপাদান হিসেবে আমাদের কাছে কি ব্যবহার করা হয়ে থাকে, যেটা কিনা স্থায়ী মেমোরি হিসেবে কি ব্যবহার করা হয়ে থাকে, রোম, রিড অনলি মেমোরি। সো খেয়াল করে দেখো, সো ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনার পূর্বে আমাকে যেটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে ল্যাচ নিয়ে আমরা জানবো। হ্যাঁ, সো ওয়ার্ডটা তোমাদের কাছে একটু উইয়ার্ড মনে হতে পারে, এবং এই বিষয়টা সম্পর্কে আজকের থেকে আগামী যে 3টি ক্লাস নিব সেই ক্লাসগুলো সম্পর্কে একটু জাস্ট তোমাকে কনসেপ্ট দিয়ে রাখি। যে এই কনসেপ্টগুলো তোমাদের বোর্ড বইয়ে বা আদার্স যে বইগুলো আছে সেই বইগুলোতে খুব বেশি ইন ডিটেলস আলোচনা করা নাই, করা থাকলেও খুব অল্প কয়েকটা বইয়ে, যেমন যার মধ্যে অক্ষরপত্র বইটা অন্যতম। এবং খেয়াল করে দেখো যে এই বইগুলোর বিশেষ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও টিচাররা একাডেমিকভাবে যেহেতু ইম্পর্টেন্ট না, সেহেতু কিন্তু এই টপিকগুলো কিন্তু এড়িয়ে যায়, বা পড়ালেও কিন্তু কি যথেষ্ট তথ্যবহুলভাবে পড়ানোর চেষ্টা করে না। সো আমি চেষ্টা করেছি কিছু তথ্যবহুল বিষয় তোমাদের কাছে উপস্থাপন করতে, আসলে এই ডিভাইসগুলা, এই ডিজিটাল ইলেকট্রিক সার্কিটগুলো কীভাবে রান করে। সো প্রথমেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে ল্যাচ। ওকে, সো ল্যাচ বলতে কি বোঝানো হয়? ল্যাচ বলতে আসলে ক্রস কাপল বোঝানো হয়ে থাকে, ক্রস কাপল। সো ক্রস কাপল বোঝানোর আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বোঝাবো যে ল্যাচ আসলে মূলত 2 প্রকারের হয়ে থাকে। ল্যাচ হতে পারে ন্যান্ড ল্যাচ, হ্যাঁ, ল্যাচ হতে পারে নল ল্যাচ, ন্যান্ড ল্যাচ বা নল ল্যাচ, মানে সর্বজনীন গেট দুইটি। তাহলে বুঝতে পারছো এই গেটগুলো আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়। এবং খেয়াল করে দেখো, ন্যান্ড ল্যাচ এবং নল ল্যাচের সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ন্যান্ড ল্যাচ এবং নল ল্যাচ উভয় একই ধরনেরই কাজ করে। জাস্ট ন্যান্ডে এক ধরনের ইনপুট দিলে এক ধরনের আউটপুট বের হয়, নরে আরেক ধরনের বের হয়। সো আমি তোমাদেরকে এই জিনিসটা একটু সহজ করে দেখাই যে ন্যান্ড গেটের কথা মনে আছে তোমাদের নিশ্চয়ই। ন্যান্ড গেটের সত্যক সারণী তোমাদের মনে আছে? কার মনে আছে আমাকে একটু বলবা। সো ন্যান্ডের, মনে করো এটা একটা ন্যান্ড গেটের ইনপুট যদি AB দেওয়া হয়, তাহলে আউটপুট কি বের হয়? আউটপুট বের হয় A × B বার, তাই তো? সো তার সত্যক সারণী মনে আছে? সত্যক সারণীটা এখানে ইম্পর্টেন্ট। ন্যান্ডের ক্ষেত্রে যেটা করা হয়,
মনে করো ইনপুট দুইটা এ এবং বি, এবং আউটপুট হচ্ছে জাস্ট এ ইন্টু বি বার গুণ হয়ে বার, ন্যান্ড যেটা কাজ করে থাকে। সো যেহেতু দুইটা ইনপুট, চারটা সারি, মানগুলো বসাবা ডান সাইডে, ইনপুটের ডান সাইডে চলক থেকে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1। ওকে, সো এটা ছিল ন্যান্ডের সত্যক সারণী। তো খেয়াল করে দেখো এই যে ল্যাচের যে বৈশিষ্ট্যটা সেটা যে বহন করবে, সেটা ন্যান্ড ল্যাচ যদি হয় বা নল ল্যাচ হয়, তাহলে পার্থক্য কিসের? সো ন্যান্ডের ক্ষেত্রে আমরা জানি দুইটা জিরো, যদি দুইটা ইনপুটে যদি দুইটা জিরো থাকে, 0 এবং 0 ফার্স্টে গুণ হবে, গুণ হওয়ার পরে সেটা কি ইনভার্টেড হবে, হ্যাঁ, মানে বিপরীতকরণ করা হবে। সো 0 এবং 0 গুণ করলে 0 হয় এবং ঠিক তার বিপরীতকরণ করলে 1 বের হয়। 0 এবং 1 গুণ করলে 0 হয়, ঠিক তার বিপরীত করলে 1 বের হয়। 0 এবং 1 গুণ করলে কত হয়? 0 হয়, ঠিক তার বিপরীত করলে 1 বের হয়। গুণ করার পর বিপরীত করতে হবে। 1 এবং 1 গুণ করলে কত হয়? 1 হয়, ঠিক তার বিপরীত করলে কত হয়? 0। সো এটাই তো ন্যান্ডের বৈশিষ্ট্য, তাই না? সো ন্যান্ডের বৈশিষ্ট্য। সো আমার ল্যাচের মধ্যে আমি ন্যান্ডও চুজ করতে পারবো, নরও চুজ করতে পারবো। অনেক আমি দুইটা বই দেখেছি যে বইগুলোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নর ফলো করা হয়েছে, হ্যাঁ, বা কিছু কিছু ক্ষেত্রে ন্যান্ডও ফলো করা হয়েছে। সো আমি প্রিফার করি ন্যান্ড গেটকে। কেননা ন্যান্ড গেটকে প্রিফার করার একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে এটার খুব একটা সহজ কনসেপ্ট রয়েছে। যদি ইনপুটে একটা 0 দেখতে পাও, ইনপুটে ইনকেস যদি একটা ইনপুট 0 দেখতে পাও, তাহলে দেখো এই তিনটা সারিতে কিন্তু অ্যাটলিস্ট একটা হলেও 0 আছে। কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেখো, এই তিনটা সারিতে অ্যাটলিস্ট একটা হলেও কিন্তু কি 0 আছে। সো যেহেতু একটা 0 আছে, তাহলে আউটপুট খেয়াল করে দেখো, যেগুলোতে 0 আছে ইনপুট, সেগুলোতে আউটপুট কত বের হয়েছে? 1 1 1। ওকে, তাহলে ন্যান্ড গেটের বিশেষ বৈশিষ্ট্যটা আমরা কিভাবে জানতে পারলাম? যে ইনপুট অ্যাটলিস্ট একটা 0 থাকলে আউটপুট কি বের হয়? 1 বের হয়। আউটপুট কত বের হয়? 1 বের হয়। হ্যাঁ, সো ন্যান্ডের এই বৈশিষ্ট্যটা আমাদের ল্যাচ তৈরির ক্ষেত্রে কাজে লাগবে। সো আমরা এখন ল্যাচটা আলোচনা করব। সো ল্যাচ একটু আগেই বললাম যে ল্যাচটা হচ্ছে ক্রস কাপল, হ্যাঁ, এবং আমি বলছি এটা ল্যাচ হচ্ছে ন্যান্ড ল্যাচ। এই ল্যাচের নাম হচ্ছে ন্যান্ড ল্যাচ। ওকে, সো খেয়াল করে দেখো, এখন ন্যান্ড ল্যাচের বিশেষ বৈশিষ্ট্যটা আমরা হচ্ছে ক্রস কাপল দিয়ে যখন বলেছিলাম, ক্রস কাপল, এখানে আমরা দুইটা ন্যান্ড গেট আঁকবো। ফার্স্টেই দুইটা ন্যান্ড গেট আঁকবো। ন্যান্ড গেট হচ্ছে কি, এর স্ট্রাকচারটা কি, এরকম একটা অ্যান্ডের সাথে এরকম কি একটা নট থাকে, তাই তো? এবং আমরা জানি প্রত্যেকটা গেটেরই আউটপুট কিন্তু কি, আউটপুট একটি। সো এখানে ল্যাচের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ল্যাচের আউটপুট দুইটি পরস্পর বিপরীত হবে। মানে একটি আউটপুট যদি কিউ হয়, আরেকটি আউটপুট হবে কিউ বার। একটা কিউ হলে অপর আউটপুটটি হবে কিউ বার। মানে দুইটা একই হবে না, আউটপুট দুইটি কি আলাদা হবে। এবং এর সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের দুইজনের ইনপুট একটি হবে। এদের দুইজনেরই ইনপুট একটি করে হবে, হ্যাঁ, এদের দুইজনের ইনপুট একটি করে হবে। হ্যাঁ, সো তোমাদের মনে এখন নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে যে ন্যান্ড গেট ভায়া নট গেট বাদ দিয়ে বাকি যে গেটগুলো থাকে, প্রত্যেকটা গেটেরই, নট গেট বাদ দিয়ে বাকি যে গেটগুলো থাকে, প্রত্যেকটা গেটেরই ইনপুট কিন্তু 2 বা ততোধিক। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের ইনপুট জাস্ট একটা। সো এর আগের মতন করে কি আমরা এভাবে ইনপুট আরেকটা বাড়াই দিব? না, ঠিক সেই কাজটা করব না, কারণ এটা ল্যাচটা হচ্ছে গেটের বৈশিষ্ট্য বহন করে না নিশ্চয়। সো এই কারণে যেটা করতে হবে, তাদের ইনপুট আরেকটা নিয়ে আসতে হবে। সো ইনপুটটা কোথায় পাবো? আমি ইনপুটটা কোথা থেকে নিয়ে আসবো? হ্যাঁ, সো একটা ইনপুট দিয়ে ন্যান্ড গেট কখনোই ফর্মড হতে পারে না। সো এটার জন্য যেটা করতে হয়, তোমরা একটু আমার হাতের কলমের দিকে দেখবা যে আমি জিনিসটা কীভাবে আঁকছি। ফার্স্ট অফ অল, এই প্রথম ন্যান্ড গেটটি রয়েছে, ন্যান্ড গেটটির একটা আউটপুট বের করবা, এভাবে একটা সোজা করে দাগ দিবা, ঠিক আছে? তারপরে এরকম তির্যক একটা দাগ টানতে পারবা। সো টানার পরে এখানে যেরকম একটা দাগ টেনেছিলাম না, ঠিক এখানেও অল্প একটু দাগ টানবা এবং এখান দিয়ে একটা ইনপুট লাগাই দিবা। অর্থাৎ প্রথম ন্যান্ড গেটের, মনে করো এটা প্রথম ন্যান্ড গেটের আউটপুটটি দ্বিতীয় ন্যান্ড গেটের কি ইনপুট। একইভাবে এখানে একটা এর মতন করে দাগ টানবা, দাগ টেনেছো, আবারও ক্রস করে নিয়ে যাও, ক্রস করে এখানে নিয়ে গিয়ে ইনপুট হিসেবে লাগাই দিলাম। সো এই যে দুজনের মধ্যে যে সম্পর্ক হয়েছে, কাপল মানে কি, জোড়া না? সো দুজনের মধ্যে যে সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের বৈশিষ্ট্যের কারণে এই ল্যাচকে বলা হয় ক্রস কাপল। কি বলা হয় থাকে? ক্রস কাপল। ওকে,
এটাকে বলা হয়ে থাকে ক্রস কাপল। সো এটা হচ্ছে ল্যাচ, এটা হচ্ছে ল্যাচ। এখানে ল্যাচের বিশেষ বৈশিষ্ট্য একটির আউটপুট অপরটির ইনপুট, একটির আউটপুট অপরটির ইনপুট দুটির ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, ঠিক আছে। সো এটা হচ্ছে ন্যান্ড ল্যাচ, ন্যান্ড দিয়ে আঁকা হয়েছে বলে এটাকে কি বলা হয়, ন্যান্ড ল্যাচ বলা হয়, ন্যান্ড ল্যাচ। ওকে, সো এই হচ্ছে ল্যাচের বৈশিষ্ট্য। তো আমরা ল্যাচ দিয়ে, ল্যাচের আমার প্রয়োজন কেন, ল্যাচ কারণ আমরা বলেছি ল্যাচ দিয়ে আমরা ফ্লিপ ফ্লপ আলোচনা করতে পারবো। কি আলোচনা করতে পারবো, আমরা আমাদের মেন আলোচ্য বিষয় ফ্লিপ ফ্লপ আলোচনা করতে পারবো। ওকে, ফ্লিপ ফ্লপ আলোচনা করতে পারবো। বাট ফ্লিপ ফ্লপ তোমরা জেনে থাকবা যে ফ্লিপ ফ্লপ আসলে 4 ধরনের ফ্লিপ ফ্লপ রয়েছে, 4 ধরনের ফ্লিপ ফ্লপ রয়েছে। এসআর ফ্লিপ ফ্লপ, সেট রিসেট ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ এবং কি টি ফ্লিপ ফ্লপ রয়েছে। সো এই 4 ধরনের ফ্লিপ ফ্লপ রয়েছে যা কিনা আমাদের মাঝে বিদ্যমান। সো এই ফ্লিপ ফ্লপ নিয়ে আসলে মূলত আলোচনা। সো ফ্লিপ ফ্লপের মনে করো আমি এখন বর্তমানে আলোচনা করতে চাইছি এসআর ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, সো এসআর ফ্লিপ ফ্লপ, তো খেয়াল করে দেখো এখানে ইনপুট একটা আমি এস বিবেচনা করলাম, আরেকটা আর বিবেচনা করলাম। হ্যাঁ, সেট রিসেট ফ্লিপ ফ্লপ, আসলে এই মানগুলো একটা মানে সেট হয় মান এবং আরেকটা মানে রিসেট হয়। তো খেয়াল করে দেখো এখানে এসআর ফ্লিপ ফ্লপের সব থেকে যে বিশেষ বৈশিষ্ট্যটা আমরা কাজে লাগাতে চেষ্টা করব বা কাজে লাগাবো সেটা হচ্ছে যে এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে এস এর মান এবং আর এর মান, চলকগুলোর মান সর্বোচ্চ কি হতে পারে। এখানে আমরা যেহেতু ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলছি, ডিভাইস কিন্তু যে কোনো চলকের মান কিন্তু হয় 0 ধরতে পারে, নাহলে 1 ধরতে পারে, হয়তো 0 নাহলে কি 1 ধরতে পারে। তো খেয়াল করে দেখো যে এস চলকটির মান একবার 0 হতে পারে, আর এর মান একবার 0 হতে পারে। সো এরকম কি তাদের মধ্যে কন্ডিশন চলে আসবে। সো কন্ডিশনগুলো আমি লিখে বুঝে রাখার জন্য আমরা এখানে ডান সাইডে একটা ছক আঁকবো যেখানে আমরা ইনপুট এবং আউটপুটের হিসাবগুলো রাখবো। ইনপুট খেয়াল করে দেখো তো ইনপুট এখানে কি আছে, এর ইনপুট আছে এস এবং কি আর। আউটপুট কি আছে, আউটপুট রয়েছে কিউ এবং কিউ বার, আউটপুট রয়েছে কিউ এবং কি কিউ বার। সো আমি এই জিনিসটা লিখে রাখি, এস আর কিউ এবং কি কিউ বার, কিউ আর হচ্ছে কিউ বার। আমি জাস্ট কালার চেঞ্জ করছি। ওকে, সো কিউ, আমি কালারটা দিচ্ছি এই কারণে যাতে তোমাদের আলাদাভাবে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, কিউ আর কিউ বার। ওকে, সো খেয়াল করে দেখো এখানে ইনপুট কি এস এবং আর। সো এস এবং আর এর কয় ধরনের মান হতে পারে, যেহেতু 2 ধরনের চলক তাহলে কি সর্বোচ্চ 4টি মান হতে পারে। তাদের মধ্যে মান হতে পারে একবার 0 0, একবার 0 1, একবার 1 0 হতে পারে, একবার 1 1 হতে পারে। হ্যাঁ, এটা মান বসানোর পদ্ধতি ওই ট্রুথ টেবিলের মতনই, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1। তো খেয়াল করে দেখো এখানে সবথেকে বড় বৈশিষ্ট্য যেটা, যে আমি ফার্স্টে এখানে ইনপুট দিব, এস এর মান 0 দিব, আর এর মানও কি দিব 0 দিব। প্রথমে এই সারিটা বা রোটা কি আমরা সিলেক্ট করব, এই রো অনুযায়ী কি বোঝার চেষ্টা করব। তো খেয়াল করে দেখো এস এর মান 0, আর এর মান কি 0 দেওয়া আছে, এস এর মানও 0, আর এর মানও 0। তো এখানে বিশেষ বৈশিষ্ট্য যেটা, যে আমরা খেয়াল করে দেখো একটু আগে যখন ন্যান্ড গেট নিয়ে আলোচনা করছিলাম, ন্যান্ড গেটের আলোচনার ক্ষেত্রে আমি তোমাকে 3টা অবস্থা দেখিয়েছিলাম যে যখন তাদের ইনপুটে অ্যাটলিস্ট একটা 0 হলে কিন্তু আউটপুট কি হয়ে যায়, আউটপুট 1 হয়ে যায়। তো খেয়াল করে দেখো এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে প্রথম ন্যান্ড গেট, এটা হচ্ছে দ্বিতীয় ন্যান্ড গেট, তাই তো। সো প্রথম ন্যান্ড গেটের ক্ষেত্রে খেয়াল করে দেখো আমার আরেকটি ইনপুট কি সেটা আমি জানি না, বাট এই যে এস ইনপুটটা, এই যেখানে এস নামক যে ইনপুটটা আছে সেই ইনপুটের মান কত, সেই ইনপুটের মান কিন্তু 0। সো ন্যান্ড গেটের বৈশিষ্ট্য অ্যাটলিস্ট একটা 0 হয়ে গেলে আউটপুট কত হয়ে যাবে, আউটপুট অবভিয়াসলি 1 হয়ে যাবে। সো আউটপুট এখানে যেহেতু 0, তাহলে এই ন্যান্ড গেটের মধ্যে একটা যদি 0 যায় অপরটি দেখার দরকার নেই, অপরটি 1 থাকুক বা যাই থাকুক না কেন। সো অ্যাটলিস্ট একটা 0 হয়ে গেলে আউটপুট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। ওকে, এবার আর এর বৈশিষ্ট্য কি, আর এর বৈশিষ্ট্য একইভাবে অ্যাটলিস্ট একটা যদি 0 হয়ে যায় তাহলে অবশ্যই আউটপুট কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। অর্থাৎ ন্যান্ড ল্যাচের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য অ্যাটলিস্ট একটা ইনপুট 0 হলেই তুমি নিঃসন্দেহে 1 বসাই দিতে পারবা। ওকে, নিঃসন্দেহে তুমি 1 বসিয়ে দিতে পারবা। সো খেয়াল করে দেখো এস এর মান 0 এবং আর এর মান যখন 0 ছিল তখন কিউ এবং কিউ বার এর মান কি বের হয়েছে, খেয়াল করে দেখো কিউ এর মান কিন্তু বের হয়েছে 1 এবং কিউ বার এর মান কি বের হয়েছে 1। এটা কি পসিবল বলো তো,
এ এর মান 1, এ বারের মানও 1 হবে কি? এটা কি পসিবল? কখনোই পসিবল না। যদি কিউ এর মান 1 হয় তাহলে কিউ বারের মান 0 হবে, যদি কিউ এর মান 0 হয় তাহলে কিউ বারের মান 1 হবে, ঠিক তার বিপরীতটা হবে। বাট এমন তো হবার কথা না। তাহলে এস এবং আর এর মান উভয়ের মানই যখন আমরা 0 দিই এস আর ফ্লিপ ফ্লপে, তখন কিন্তু মানটা, এই যে মানটা বের হয়েছে এই মানটাকে বলা হয়ে থাকে অনিশ্চিন্ত বা অবাস্তব মান। হ্যাঁ, এই মানটা আসলে গ্রহণযোগ্য না। সো এই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে অবাস্তব মান হিসেবে কি অভিহিত করব। সো এটা হচ্ছে অবাস্তব বা অনিশ্চিন্ত। তোমরা বই দেখবে এটা লেখা আছে আউটপুটটা অনিশ্চিন্ত। অনিশ্চিন্ত। ওকে, সো এটা গেল। এবার এস এর মান 0 দিলাম, আর এর মান 0 দিলাম। এবার দেখো এস এর মান 0, আর এর মান কত? আর এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 1। তাহলে দেখো এদের আউটপুট কি বের হবে সেটা আমরা একটু দেখে আসবো। এদের আউটপুটটা কি বের হতে পারে সেটা কি আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এখন আমরা এই লাইনটা চেক করছি, এস এর মান 0, আর এর মান 1। তাহলে আমরা আউটপুট চলো দেখে আসি কি কি বের হয়। খেয়াল করে দেখো এস এর মান 0, 0 দেখে তুমি নিঃসন্দেহে 1 নাম্বার ন্যান্ড গেটের নিঃসন্দেহে তুমি কত বসা দিতে পারবা? অবভিয়াসলি তুমি 1 বসা দিতে পারবা। কিউ এর মান কত? 1। এখন খেয়াল করে দেখো এখানে আর এর মান 1 দেখলে কি তুমি 0 বসায় দিবা? না, তেমনটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি ন্যান্ড গেটের যে বৈশিষ্ট্য, অ্যাটলিস্ট একটা 0 যদি তুমি পেয়ে যাও, অ্যাটলিস্ট একটা যদি 0 তুমি পেয়ে যাও তাহলে 1 বসায় দিবা। বাট এখানে একটা ইনপুট পেয়েছি, যে ইনপুটটার মান হচ্ছে 1 থাকলে তুমি কিন্তু কোনো মান বসিয়ে দিতে পারবে না, তোমাকে আরেকটি ইনপুটের জন্য অপেক্ষা করতে হবে। একটি ইনপুটের মান 1, বাট আরেকটি ইনপুটকে আমি জানি না। কিন্তু এখানে 0 দেখার দেখার সাথে সাথে আমি কি বসে দিতে পারছি? 1। তো ক্রস কাপলের বৈশিষ্ট্যটা একটু আগে আমি কি বলেছিলাম একটু মনে করে দেখার চেষ্টা করো তো। একটির আউটপুট অপরটির ইনপুট, একটির আউটপুট। সো এই ন্যান্ড গেটের আউটপুট কত? এই ন্যান্ড গেটের আউটপুট কত? 1। এই গেটের আউটপুট আমরা পেয়েছি, কিন্তু আউটপুটটা হচ্ছে 1। ওকে, সো এইটার আউটপুট নিয়ে চলে আসলাম। দেখো দুইটা 1 যদি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যায়, তাহলে আউটপুট কত বের হবে? আউটপুট নিঃসন্দেহে 0 বের হবে। নিঃসন্দেহে 2 নাম্বার ন্যান্ড গেটের আউটপুট কি বের হবে? 0। সো কিউ এর মান 1 এবং কিউ বারের মান 0, এটা কন্ডিশন অনুযায়ী যায় কিন্তু আসলে। সো কিউ এর মান 1 এবং কিউ বারের মান কত? 0। ব্যাস বসাই দিলাম আমরা মানগুলো। এবার খেয়াল করে দেখো এস এর মান 0, আর এর মান 1 দিয়ে চেক করলাম। এখন আমরা এই মানটা চেক করব, এস এর মান যখন 1, আর এর মান যখন 0। এস এর মান যখন 1, আর এর মান 0, তখন কি হয়? খেয়াল করে দেখো এটার মান 1 দিতে হলো আমাকে, আর এটার মান হচ্ছে 0। তখন দেখা যাক আউটপুট কি বের হয়। তো খেয়াল করে দেখো এখানে যেটা করতে হবে যে এস এর মান 1 এবং আর এর মান কত? 0। সো একটা ইনপুটের মান 0 হলে নিঃসন্দেহে আমি সে আউটপুটটার মান কত বসে দিতে পারবো? 1। বাট 1 থাকলে কিন্তু বসাতে পারবো না। তবে খেয়াল করে দেখো এই আউটপুটটাই তো কি এখানে ইনপুট হিসেবে গেছে না? সো এখানেও ইনপুট কত যাচ্ছে? 1 যাচ্ছে। সো এখানেও ইনপুট কত যাচ্ছে? 1 যাচ্ছে। সো 1 এবং 1 যখন ন্যান্ড গেটের মধ্য দিয়ে যায় তখন আউটপুট কি বের হয়? 0 বের হয়। সো এখানে কিউ এর মান 0 এবং কিউ বারের মান কত? 1। যখন এস এর মান এবং আর এর মান এরকম থাকবে তখন কিউ এর মান দাঁড়াচ্ছে 0 এবং কিউ বারের মান দাঁড়াচ্ছে 1। সো তোমার মনে হতে পারে যে আমি এই মানগুলা বের করার প্রয়োজন কি, আমি কেন শিখছি এগুলা? একটু পরে ক্লিয়ার হবে। এই ছকটা তোমার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে নেক্সট স্টেজে। আচ্ছা, এই অংশটা চলে গেল। এখন যদি দুজনের মানই 1 হয়ে থাকে, এস এবং আর উভয়ের মানই যদি 1 হয়ে থাকে, উভয়ের মান যদি 1 হয় তাহলে আউটপুট কী বের হয়? চলো দেখে আসি আউটপুট কী বের হতে পারে। খেয়াল করে দেখো এস এর মানও 1, আর এর মানও কিন্তু কি 1। ওকে, তো এখানে একটা তোমরা ধাঁধায় পড়ে যেতে পারো যে এস এর মান 1, আর এর মানও 1, ঠিক আছে। তো 1 থাকলে আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে যখন 1 থাকবে তখন তুমি কিছু বসাতে পারবে না, অপর ইনপুটের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। সো এখন তোমার 1 আছে, দুইটাতেই 1 আছে, মানে কোনোটা বসাতে পারছো না। কোনো আউটপুট যদি 0 হতো তাহলে তো নাহলে একটা বসাতে পারতো, একটা আউটপুট পেলে অপরটার ইনপুট পাওয়া যেত, অপর ইনপুটটা পাওয়া যেত। কিন্তু তুমি এখন বিপদে পড়ে গেছো, উভয়ের মানে কিন্তু 1, তাহলে তুমি কোনো কিছু বসাতে পারছো না, কেননা তোমার হাতে কোনো আউটপুট নাই। তাহলে কি প্রসেসটা এভাবে রেখে দিব? না, এভাবে রাখবো না। আসলে
অরিজিনাল পদ্ধতিটা হচ্ছে এই যে ফ্লিপ ফ্লপ কথাটা বলছি না, ফ্লিপ ফ্লপ আসলে ফ্লিপ ফ্লপ দ্বারা আসলে রেজিস্টার গঠন করা হয়। হ্যাঁ, অনেকগুলা ফ্লিপ ফ্লপ মিলে একটা রেজিস্টার গঠন করা হয়, অনেকগুলা। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল তোমরা আমাকে বলো তো 5-এর বাইনারি কত বা 7-এর বাইনারি কত। 5-এর বাইনারি হচ্ছে 101। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এটা। 5-এর বাইনারি হচ্ছে 101। মানে কয়টা বিট আছে বাইনারি? বাইনারির সংখ্যা পদ্ধতির অন্তর্গত প্রত্যেকটি অঙ্ককে কি বলা হয়ে থাকে? বিট বলা হয়ে থাকে। তো খেয়াল করে দেখো এখানে সর্বমোট 3টি বিট রয়েছে। কয়টি বিট রয়েছে? 3টি বিট। প্রত্যেকটা বিটের জন্য কিন্তু একটা করে ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ ফ্লিপ ফ্লপ কি করতে পারে? জমা রাখতে পারে, সংরক্ষণ করতে পারে, তাই কি মেমোরির প্রধান উপাদান বলা হয়। তো খেয়াল করে দেখো, সো এখানে 5 সংখ্যাকে স্টোর করার জন্য আমাকে কিন্তু 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। সো আসলে মূলত নিয়ম হচ্ছে পূর্বের ফ্লিপ ফ্লপের আউটপুটটা পরের ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। সো বিষয়টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাকে এখানে ধরতে হবে বা বুঝতে হবে, যে এখানে আমাদের যদি ইনপুট যদি নাই থাকে, যখন ইনপুট আমরা 1 অন দিলাম, তখন এখানে আরেকটা ইনপুট যদি নাই থাকে, তখন আমরা কি করব? তো আচ্ছা, তোমাকে আমি একটা গল্প শোনাই, যে ফর এক্সাম্পল বাসায় একটা বখাটে ছেলে আছে, তার বাবা মা আছে, তার বাবা মা বেশ সৎ, একজন ইমাম, তার ছেলে বখাটে। সো বখাটে ছেলেটা যদি কোনো অপরাধ করে দেয়, হ্যাঁ, এবং সে যদি বাসা থেকে পালিয়ে যায়, তাহলে পুলিশ এসে কাকে ধরবে বলো তো? অবশ্যই তার বাবা মাকে ধরবে। সো এখন তুমি আউটপুট পাচ্ছ না, কিউ এর মান তুমি জানো না, বা কিউ বারের মানও তুমি জানো না। সো যখন তুমি জানছো না তার আউটপুটটা কি, সো ছেলে নাই, তাহলে পুলিশ কাকে ধরে নিয়ে যাবে? বাবাকে ধরে নিয়ে যাবে। সো এখানে কিউকে পাঠাই দাও। এখানে যখন আউটপুট থাকবেই না, তখন কিউকে পাঠাই দিবা। ওকে, এখানে যেমন আউটপুট থাকবে না, তখন কি কাকে পাঠাই দিবা? কিউ বারকে পাঠাই দিবা। সো আমি প্রথমে একজনকে ধরে নিয়ে যাই, 2জন আসামির মধ্যে দুজনই একই অপরাধ করেছে, আমি একজন আসামির বাবা মাকে ধরে নিয়ে আসলাম, কিউকে নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখো, একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে 1 এবং কিউ যদি ইনপুট যায়, তাহলে আউটপুট কি বের হয়? সো প্রসেসটা আমি তোমাকে দেখাচ্ছি। 1 এবং কিউ যদি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যায়, ন্যান্ডে যাওয়ার আগে প্রথমে অ্যান্ড হবে। অ্যান্ড মানে কি হবে? অ্যান্ড। যদি শুধু অ্যান্ড হয়, 1 আর কিউ যাচ্ছে, শুধু অ্যান্ডের মধ্য দিয়ে গেলে আউটপুট কি বের হবে? আউটপুট বের হবে 1 এবং কিউ যদি গুণ করি, তাহলে কি হয়? কিউ হয়। 1 এবং কিউ, হ্যাঁ, এ ইন্টু 1 কত গুণ হয়? গুণ হলে কি হয়? শুধু এ হয় না? সো 1 ইন্টু কিউ গুণ করলে কি হয়? শুধু কিউ হয়। বাট এটা তো অ্যান্ড না, এর সাথে কি আছে? একটা নটও আছে। সো যেহেতু নটটা রয়েছে, নটের জন্য এখানে কি আসবে? একটা বার আসবে। ওকে, সো 1 এবং কিউ যদি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যায়, তাহলে আউটপুট কি বের হয়? আউটপুট কি বের হয়? কিউ বার বের হয়। কি বের হয়? কিউ বার। ওকে, বুঝা গিয়েছে? কিউ বার বের হয়েছে, কিউ বারের মান কিউ বারই বের হয়েছে। ঠিক আছে, ওটাই বের হয়ে গেছে। এবার খেয়াল করে দেখো, এখানে ইনপুট কাকে নিবা? দুইটাই তো একই। সো কিউ বারকে নিয়ে যাও। এবার অপর আসামির বাবা মাকে ধরে নিয়ে গেলাম। সো কিউ বার নিয়ে গেলাম। কিউ বারকে যখন ধরে নিয়ে যাচ্ছি, 1 এবং কিউ বার একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথমে 1 এবং কিউ বার যদি একটা অ্যান্ডের মধ্য দিয়ে যায়, তাহলে কি হয়? গুণ হলে তারা কিউ বার হয়। বাট শুধু গুণ নাই, এখানে একটা নটও আছে, অ্যান্ডের সাথে সাথে একটা নটও আছে, তাই এটা ন্যান্ড। সো এই নটের কারণে কি হয়? এক্সট্রা একটা বার হয়। এক্সট্রা একটা কি হয়? বার হয়। সো ডাবল বার মানে কি? ডাবল বার মানে হচ্ছে এ ডাবল বার ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি সহায়ক উপপাদ্য অনুসারে। সো কিউ ডাবল বার ইকুয়াল টু কি? কিউ। সো এটাকে কি বলা হয়ে থাকে? কিউ বের হয়ে গেল। সো 1 এবং কিউ বার যদি একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে ইনপুট যায়, তাহলে আউটপুট কি বের হয়? আউটপুট বের হয় কিউ। কি পেলাম? আমরা কিউ পেলাম, এটা আমরা বের করে দেখালাম। তো খেয়াল করে দেখো, এখানে আমরা কি পেয়েছি? একটা আউটপুট পেয়েছি কিউ, এবং আরেকটা আউটপুট, কিউ এর আউটপুট পেয়েছি কিউ, কিউ বারের আউটপুট পেয়েছি কি? কিউ বার। তো খেয়াল করে দেখো, মান কি চেঞ্জ হয়েছে? মান কিন্তু চেঞ্জ হয়নি। হ্যাঁ, আগের ফ্লিপ ফ্লপের আউটপুট হিসেবে আমরা যদি ধরি, মনে করো এটা একটা পদ্ধতি, এটা বের করা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা আমি বলতে চাচ্ছিলাম, আগে তোমাকে এটা বুঝিয়ে দিলাম, তারপরে ওই প্রসেসটা এখন ব্যাখ্যা করি। আমি বলেছি একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অপর ফ্লিপ ফ্লপের ইনপুট হিসেবে ব্যবহার হতে পারে, কারণ ফ্লিপ ফ্লপগুলো কিন্তু পরপর সাজানো থাকে। সো এই যে 3 নাম্বার যে কন্ডিশনটা চেক করছিলাম, তার আউটপুট কি কি ছিল? 0 আর 1 ছিল না? একটার মান ছিল 0, একটার মান ছিল কি? 1। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, যখন 0 ইনপুট নিয়ে আসবো, 0 এবং 1 গুণ হলে কত হয়? 0 এবং 1 গুণ হলে, ন্যান্ড গেটের গুণ হলে কত হয়? আউটপুট 1ই থেকে যাবে। 1 ছিল, 1ই থেকে যাবে। আবার এখানে 1 যদি নিয়ে আসি, 1 এবং 1 যদি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যায়, তাহলে আউটপুট কত? যেই মানটা ছিল সেই মানটাই থেকে যাবে। হ্যাঁ, এই
চলক দিয়ে একবার প্রকাশ করতে পারি, একবার ধ্রুবক দিয়ে বা ভ্যারিয়েবল দিয়ে কি প্রকাশ একবার ধ্রুবক দিয়ে প্রকাশ করতে পারি, একবার চলক বা ভ্যারিয়েবল দিয়ে প্রকাশ করতে পারি, দুইভাবেই প্রকাশ করা যায়। বাট যেভাবেই প্রকাশ করছি না কেন, যে মানটা ছিল সেটাই থেকে যাচ্ছে, মানটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু মানটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না। সো এই জন্য যখন এস এবং আর এর মান যখন 1 1 থাকে তখন এই যে আউটপুটটা হয় সে আউটপুটটা আসলে চেঞ্জ হয় না। হ্যাঁ, সো এই জন্য এটার আউটপুটকে তোমরা খেয়াল করে দেখবা যে শুধুমাত্র দুইটা বই শুধু এই আউটপুটগুলো তুলে দেওয়া আছে, বাট ব্যাখ্যা নাই। সো এটাকে বলা হয় অপরিবর্তিত। এটাকে কি বলা হয়ে থাকে? অপরিবর্তিত। অপরিবর্তিত, ঠিক আছে? সো আশা করি বুঝে গেছে। সো এই ছিল এসআর ফ্লিপ ফ্লপ। আমার কিন্তু ফ্লিপ ফ্লপের মধ্যে এসআর আলোচনা করা হলো, হ্যাঁ, বাট আরও কিন্তু একটা ফ্লিপ ফ্লপ থেকে গেছে। সেই ফ্লিপ ফ্লপের নাম কি? সেই ফ্লিপ ফ্লপের নাম হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ। সো এখন আমরা যেটা আলোচনা করব, জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা আলোচনা শুরু করব। সো জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনার আগে আমরা এসআর ফ্লিপ ফ্লপটা আপাতত একটু ফ্রেশ করে নিচ্ছি, মানে আমি আমার একটু স্পেস তৈরি করে নিচ্ছি, কেননা জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ একটু বড় আকৃতির ফ্লিপ ফ্লপ। সো তোমরা নিশ্চয়ই বড় আকৃতির কথাটা শুনে হয়তো বা ভয় পেয়েছো, হ্যাঁ, এবং এই ফ্লিপ ফ্লপটা হয়তো বা চিত্রটা একটু বিদঘুটে মনে হতে পারে। তবে আমি তোমাকে যেটা বলবো, তোমরা আগে এসআর ফ্লিপ ফ্লপ যেভাবে আঁকলা না, ঠিক সেভাবে এঁকে ফেলো। ফার্স্টে ল্যাচ আঁকবা, ল্যাচের বৈশিষ্ট্যটা বললাম এভাবে, দুইটা আগে একটা কমন ইনপুট দিয়ে দিবা, একটার আউটপুট অপরটির ইনপুট, একটির আউটপুট অপরটির ইনপুট, ব্যাস ল্যাচ হয়ে গেল। হ্যাঁ, ল্যাচটা আঁকতে পারার কথা। এবার যেটা করতে হয়, একটা আউটপুটের নাম দিবা কিউ, এবং একটা আউটপুটের নাম দিবা কিউ বার। ওকে, এটা তো এসআর ফ্লিপ ফ্লপ ছিল, তাই না? এসআর ফ্লিপ ফ্লপ তো এভাবেই গেছে, এখানে এস ছিল, এখানে আর ছিল। এখন যেটা করবা, জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ আঁকতে হলে এইটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপ, এই জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ বুঝলে কিন্তু তুমি ডি ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপও কিন্তু বুঝে ফেলবা খুব সহজেই। সো খেয়াল করে দেখো, এখন যেটা করতে হবে, এই এসআর ফ্লিপ ফ্লপটার সাথে এক্সট্রা যেটা করবা, এই যে এর ইনপুটগুলো আছে না, এখানে তুমি আরও একটা ন্যান্ড গেট আঁকবা, আরও একটা কি গেট আঁকবা? ন্যান্ড গেট আঁকবা, ঠিক আছে? দুইটার ইনপুটের জায়গায় কি করলাম আমরা? আরও একটা ন্যান্ড গেট আঁকলাম, এঁকেছি। এবং খেয়াল করে দেখো, এই ন্যান্ড গেট দুইটার একটা কমন ইনপুট থাকবে। খেয়াল করে দেখো, এই ন্যান্ড গেট দুইটির একটা কি থাকবে? একটা কমন ইনপুট থাকবে। একটা তো ইনপুট থাকবে যেটা কিনা জের, জ্যাক কেলভিন একটা ইনপুট জে, আর একটা হচ্ছে কে, সেটা তো থাকবেই, জে কে তো থাকবেই। এর সাথেও এর একটা কমন ইনপুট থাকবে। কমন ইনপুটটাকে ক্লক বলা হয়। কি বলা হয়? ক্লক, সিএলকে, ক্লক আমি লিখলাম, সিএলকে মানে ক্লক। সো ক্লক বিষয়টা কি? ক্লক আসলে খেয়াল করে দেখো যে ক্লক একটা নির্দিষ্ট মান প্রদর্শন করে উভয় ইনপুটের ক্ষেত্রে। যে ক্লক বিষয়টা হচ্ছে একটা ট্রিগার প্রদান করলে একটা সুইচে চাপ দিলে উভয় একই ইনপুট যাবে। তো প্রাথমিক অবস্থায় ক্লক কিন্তু ক্লকের দুই ধরনের হতে পারে, ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ হতে পারে। তো ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ বিষয়টা আমি তোমাকে যখন কাউন্টার বোঝাবো তখন আমি সেটা আলোচনা করব। সেখানে কাউন্টারের রিপল আপ, রিপল ডাউন, সেখানে হচ্ছে তোমার পজিটিভ ট্রানজিশনস, নেগেটিভ ট্রানজিশনস নিয়ে বেশ কিছু আলোচনা আছে, সেখানে আমি ওই বিষয়টা আরও স্পষ্ট করে দিব। তবে তুমি আপাত দৃষ্টিতে যেটা মনে রাখবা, এই ক্লকগুলোতে যদি ট্রিগার চাপা হয় বা সুইচ চাপা হয় তাহলে কিন্তু সেইগুলোর মধ্যে দিয়ে ইনপুট কত যায়? সেগুলোর মধ্যে ইনপুট যায় 1। ইনপুট কত যায়? 1। মনে থাকবে, ইনপুট কত যায়? অলওয়েজ 1 যায়। ক্লিয়ার? আচ্ছা, সো একটা ন্যান্ড গেট আঁকলাম, একটা ইনপুট জে, একটা কে। সো তোমরা মনে করতে পারো যে ভাইয়া ন্যান্ড গেটের জন্য তো দুইটা ইনপুট রেডি হয়ে গেছে, সো ঠিক আছে স্টার্ট করেন এবার তাহলে। বাট একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আসলে এখানে এই ন্যান্ড গেটটির দুইটি ইনপুট থাকবে না, জাস্ট তিনটা ইনপুট থাকবে। সো একটা জে দিলাম, একটা কে দিলাম, একটা দুজনের কমন ইনপুট দিলাম। সো আরেকটা ইনপুট নিয়ে আসা লাগবে, উভয় ন্যান্ড গেটেরই আরেকটা ইনপুট আসবে। বাট ইনপুটটা কোথায় থেকে আসবে? ইনপুটটা একটু হাস্যকর হলেও সত্য, যে এখানে যে তোমরা কিউ দেখছো না, কিউ আউটপুটটা দেখছো না, এই আউটপুটটির, এই যে আউটপুটটি রয়েছে, এই আউটপুটটি থেকে একটা কি লাইন এসে এই ন্যান্ড গেটের ইনপুট যাবে।
এই প্যাটার্নগুলোর জন্যই কি না স্টুডেন্টরাও শিখতে চায় না, টিচাররাও শেখায় না। বাট তোমরা যারা হচ্ছে ইন্টারমিডিয়েট শেষ করে তোমার সায়েন্সের কোনো সাবজেক্টে অনার্স করবে তাদেরকে কিন্তু এই ফ্লিপ ফ্লপ রেজিস্টার এগুলো বোঝাই লাগবে। হ্যাঁ, সো তার থেকে এখনই প্রিপেয়ার্ড হয়ে যাওয়া ভালো আর কি। আর যেহেতু তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত একটি বিষয় রয়েছে, সো আমার মনে হয় না যেটা স্কিপ করার কোনো কারণ আছে আর কি। শিখলে তো ক্ষতি নাই। হ্যাঁ, তো খেয়াল করে দেখো, সো কিউ এর আউটপুটটা ঠিক তার বিপরীত ইনপুটের দিকে লাগাই দিলাম এবং কিউ বারের যে আউটপুটটি রয়েছে সেটা ঠিক তার বিপরীত ইনপুটের দিকে লাগিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, চিত্রটা দেখে তোমার একটু বিদঘুটে মনে হতে পারে, বাট আমি কিন্তু কি তোমাকে পার্ট বাই পার্ট সব কিছু কিন্তু কি বুঝাই দিলাম। হ্যাঁ, সো এতে তোমাদের প্রবলেম হবার কথা না। এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। ওকে, সো এখন জে কে ফ্লিপ ফ্লপ আমরা স্টার্ট করব। জে কে ফ্লিপ ফ্লপ স্টার্ট করার আগে এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যে জে কে ফ্লিপ ফ্লপ স্টার্ট করার আগে আমরা এখানে জে কে ফ্লিপ ফ্লপের একটা, ওখানে যেমন এসআর এর এঁকেছিলাম, এখানে জে কে ফ্লিপ ফ্লপের একটা প্যাটার্ন এঁকে নিব। এই ফ্লিপ ফ্লপটার ইনপুট থাকবে, আউটপুট থাকবে। ইনপুট হচ্ছে জে কে, ইনপুট হচ্ছে জে কে এবং আউটপুট হচ্ছে কিউ এবং কিউ বার। তোমরা বই দেখবে শুধু কিউ লেখা থাকতে পারে, কিউ বার নাও লেখা থাকতে পারে, মানে তারা একটা আউটপুটকে বিবেচনা করে মানগুলা নির্ধারণ করে থাকছে। এটা কেন আমি সেটা তোমাকে ব্যাখ্যা করছি একটু পরে। তো খেয়াল করে দেখো, যেহেতু দুইটা ইনপুট, তাহলে সারি কয়টা হবে? 4টা হবে। ইনপুটগুলো বসাবো, ইনপুটগুলো ডানে চালক থেকে বসাবো। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 0 1 1। ওকে, আচ্ছা, তো খেয়াল করে দেখো, এখন আমি ইনপুটগুলো বসাতে শুরু করব। এখন এই জে এর মানটা সাপোজ 0, একবার জে এর মান 0 এবং কে এর মান 0, এই মানটা দিয়ে চেক করব। ঠিক আছে, এই মানটা দিয়ে চেক করব। তো তোমাকে আমি একটু আগে যখন আমি ন্যান্ড গেটের বৈশিষ্ট্য নিয়ে কথা বলছিলাম, ন্যান্ড গেটের বৈশিষ্ট্য আমি বুঝাই দিয়েছিলাম যে ইনপুটে অ্যাটলিস্ট যদি একটা 0 থাকে, অ্যাটলিস্ট যদি একটা 0 থাকে, তাহলে আউটপুট নিঃসন্দেহে কত? নিঃসন্দেহে হচ্ছে 1, নিঃসন্দেহে 1। ওকে, তাহলে এখানে 0 দেখেই আমি 1 বসিয়ে দিয়েছি, এখানে 0 দেখেই কানা হাফেজের মতন 1 বসাই দিয়েছি। এটা তো বসাতে পারবা। হ্যাঁ, সো এতটুকু বসাতে প্রবলেম হওয়ার কথা না। সো 1 বসিয়ে দিয়েছি এবং খেয়াল করে দেখো, তোমার এসআর ফ্লিপ ফ্লপের সবার লাস্টের যে টার্মটা ছিল, যদি তোমরা আমার কথার সাথে সাথে, ক্লাসের সাথে সাথে তোমরা যেটা করবে, আমার কথার সাথে সাথে এটা এঁকে নিবা। কিন্তু আগে এসআর ফ্লিপ ফ্লপের 4টা পার্ট এঁকে নিবা। সো এসআর ফ্লিপ ফ্লপ যদি তোমরা এঁকে থাকো, তাহলে এসআর ফ্লিপ ফ্লপের সবার শেষে যে পার্টটা রয়েছে 1 1, সো ওই পার্টটা তুমি এই অংশটুকুকে বাদ দিয়ে দাও, এই অংশটুকুকে বাদ দিয়ে দাও। দেখো তো 1 1 ওই প্যাটার্নে আছে কিনা। তাহলে বাকি অংশটুকু কিন্তু এসআর ফ্লিপ ফ্লপের মতন, বাকি অংশটুকু এসআর ফ্লিপ ফ্লপের মতন। সো খেয়াল করে দেখো এখানে যে এখানে ইনপুট 1 এবং 1। সো আমি ন্যান্ড গেটের ইনপুট যখন 1 1 থাকবে, তখন কিন্তু কিছু করতে পারবো না। কিছু করতে পারবো না কেন? আমি অপর ইনপুটটার মান জানি না। সো ওই যে আবার চোর পুলিশের কাণ্ডটা নিয়ে আসি। পুলিশ গিয়েছে, বলছে যে তোমার ছেলে কি আছে? বলছে নাই। তাহলে বলছে তোমার ছেলে নাই, তাহলে তুমিই চলো। সো বাবাকেই ধরে নিয়ে চলে আসছে। সো 1 এবং কিউ, যদি কিউ আসে ইনপুট, 1 এবং কিউ যদি গুণ হয় এবং গুণ হয়ে নট হয়, মানে ন্যান্ডের মধ্য দিয়ে যায়, তাহলে আউটপুট কী বের হবে? কিউ বারের মান কিউ বারই বের হবে। আবার কিউ বার যদি যায়, 1 এবং কিউ বার গুণ হলে কী হবে? কিউই হবে। হ্যাঁ, যেটার ব্যাখ্যা আমি কি তোমাকে এই যে 4 নাম্বার টার্মটাতে, এসআর ফ্লিপ ফ্লপের 4 নাম্বার টার্মটাতে ব্যাখ্যা করে দিয়েছিলাম। তো কিউ এর মান কিউই বের হলো, কিউ বারের মান কিউ বারই বের হলো। সো এই জন্য এটাকে বলা হয় ওইটার মতন। এখানে যেমন 4 নাম্বার পার্টটা অপরিবর্তিত ছিল না, তাই এখানে এই পার্টটাকে বলা হয়ে থাকে অপরিবর্তিত, অপরিবর্তিত, আনচেঞ্জড। হ্যাঁ, আমি একটু ইংলিশে লিখি, আনচেঞ্জড। দুইটা লিখতে পারবা, বাংলাও লিখতে পারবা, ইংলিশে লিখতে হবে এমন কিছু না। আনচেঞ্জড লিখলাম। ওকে, আনচেঞ্জড লিখলাম। এবার খেয়াল করে দেখো, সো একবার জে এর মান 0 দিয়ে চেক করলাম, কে এর মান 0 দিয়ে চেক করলাম। সো চেক করা শেষ। সো আমরা এখন আউটপুটগুলা আমরা রিমুভ করে দিয়ে পরবর্তীর জন্য কি প্রস্তুত হই। এবার জে এর মান 0 দিব এবং কে এর মান কত দিব? কে এর মান 1 দিব। জে এর মান 0 এবং কে এর মান কত? 1। সো 1 দিই। ওকে, 1 দিচ্ছি। এখন একটা অবাক করা বিষয় তোমার সাথে ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে যে জে এর মান 0, কে এর মান কত? 1। সো 0 দেখে তুমি নিঃসন্দেহে তুমি কত বসাই দিবা?
এখন আমি জে এর মান 0 দিলাম, কে এর মান এখন আমি 1 দিলাম। সো 0 দিলে নিঃসন্দেহে আউটপুট 1 বের হয়ে যায়, এবং 1 দিলে আউটপুট কত বের হয়ে যায়? 1 দিলে কিন্তু আমি বের করতে পারবো না, কেননা একটা 1 আমি জানি, একটা 1 জানি, বাট এই মানটা আমরা জানি না। সো এই মানটা জানি না বিধায় কি আমরা যখন 1 থাকবে তখন মানটা দিতে পারবো না। সো আমরা এই মানটা কোথায় থেকে এসেছে? এই মানটা কিউ থেকে এসেছে। সো আমরা কিউকে নিয়ে আসবো। সো 1 1 এবং কিউ পরস্পর তিনজন গুণ হলে কত হয়? গুণ হলে কিউ হয়, এবং এদের উপরে একটা নট রয়েছে বিধায় কি একটা বার। সো বার দিলে কি বের হয়? আউটপুটটা কিউ বার বের হয়ে গেল, তাই তো? সরি, এখানে কিউ বার বের হবে না, এখানে কিউ বার বের হলো, কিউ বার 1 1 এবং কি কিউ, এই তিনটা গুণ হওয়ার ফলে কি কিউ বার বের হয়েছে। এখন একটা আউটপুট হচ্ছে 1 এবং আরেকটা আউটপুট হচ্ছে কিউ বার। এই পর্যায়ে কী হবে? আমার আরেকটা আউটপুট না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু কাজটা করতে পারবো না। সো এখন যেটা করতে হবে, এই কিউটাকে নিয়ে আসবো আমরা এখানে, কারণ এখানে এই ইনপুটটা কিউ থেকে আসছে। এই যে আসামি ধরতে গেছো, আসামি নয়, তার বাবাকে ধরে নিয়ে এসো, কিউ ধরেছো। কিউ এবং কিউ বার গুণ করলে অ্যান্ড করলে কিউ এবং কিউ বার যদি গুণ করো তাহলে ফলাফল হয় কিন্তু 0, এবং যেহেতু একটা নট রয়েছে তাহলে কি একটা বার রয়েছে, বার মানে 0কে বার করলে কত হয়? আউটপুট 1। সো আউটপুট কত বের হচ্ছে? 1। কিউ বারের মান বের হচ্ছে 1। সো এবার কিউ বারের মান 1 বের হয়ে গেছে। এখন খেয়াল করে দেখো এই 1 বের হয়ে গেছে, এখন এই ইনপুটটা লাগবে। এই ইনপুটের ক্ষেত্রে দেখো আসামি নিজেই আছে, তাহলে তার বাবা মাকে হয়রানি করা দরকার আছে? দরকার নাই। সো এই 1টা নিয়ে আসো। 1 আর 1 যদি ন্যান্ডের মধ্য দিয়ে যায় তাহলে আমরা কিন্তু জানি যে 1 এবং 1 যদি ন্যান্ডের যে চার্টটা দেখাইছিলাম সেই চার্টের মধ্য দিয়ে গেলে কিউ এর মান কী বের হয়? 1 এবং ন্যান্ডের মধ্য দিয়ে গেলে আউটপুটের মান 0 বের হয়। সো কিউ এর মান 0 এবং কিউ বারের মান 1। ব্যাস, আমি বসে দিয়েছি। এখন আমাকে যেটা করতে হবে ঠিক তার রিভার্স প্রক্রিয়াটা করতে পারবো। যখন জে এর মান 1, জে এর মান যখন 1, কে এর মান 0, তখন কি হবে? চলো দেখে আসা যাক তখন কি হবে। খুবই সিম্পল এর রিভার্স ফর্মুলাটা আসলে। দেখো 0 দেখে নিঃসন্দেহে 1 বসাই দিচ্ছি। এখানে 1 1 আছে, আরেকটা ইনপুট না থাকার কারণে মান দিতে পারছি না। সো এই ইনপুটটা কোত্থেকে আসছে? এই ইনপুটটা কিউ বার থেকে আসছে। সো আরেকটা ইনপুট হচ্ছে কিউ বার। ওকে, 1 1 এবং কিউ বার এরা পরস্পর গুণ করলে কত হবে? গুণ করলে কিউ বার হবে। শুধু কি গুণ করছি না? গুণ না, এর উপর একটা বারও আছে। সো কিউ ডাবল বার ইকুয়াল টু কিউ, সহায়ক উপপাদ্য অনুসারে। সো এখানে বের হলো কিউ, একটা কিউ একটা 1। এবার খেয়াল করে দেখো এখানে আরেকটা ইনপুট লাগবে। আরেকটা ইনপুট আমি খুঁজতে গিয়ে দেখছি যে না, আসামি নাই, আসামির বাবা আছে। সো তাকে ধরে নিয়ে আসো। কিউ এবং কিউ বার গুণ করলে ন্যান্ডের মধ্য দিয়ে গেলে কি হয়? একটু আগে আমরা দেখলাম 1 বের হয়। এবং খেয়াল করে দেখো এখানে যে এই 1টা যখন এখানে ইনপুট হিসাবে আসবে, 1 এবং 1 যখন যাবে তখন আউটপুট কত বের হবে? আউটপুট বের হবে 0। সো কিউ এর মান 1 এবং কিউ বারের মান 0। ওকে, সো আশা করি বোঝা যাচ্ছে বিষয়টা। সব থেকে ইম্পর্টেন্ট টার্মটা যখন জে এবং কে উভয়ের মানই 1 হয়ে যাবে, জে এবং কে উভয়ের মানই 1 হয়ে যাবে। আর এটির জন্যই মূলত আসলে যে জ্যাক কেলভিন ফ্লিপ ফ্লপ আসলে তৈরি করা হয়ে থাকে। সো এটা বুঝলে হোপফুলি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। জে এর মান যখন 1 এবং কে এর মান যখন 1, জে এর মান 1, কে এর মানও 1, তখন কি হবে? সো খেয়াল করে দেখো এরকম অবস্থায় যেটা হয়ে থাকে আসলে জে এর মান 1, কে এর মান 1। তো এই অবস্থাতে আমরা এই তিনটা ইনপুটের মধ্যে দুইটা ইনপুটের মান জানি। একটা হচ্ছে ক্লকের মান জানি, যেটা উভয়ের কমন ইনপুট, দুইজনের মানই 1। এবং এখানে দুইজনের ইনপুটই কিন্তু কি দুইটি করে ইনপুট জানি। এখানে দুইটার মানই 1, এখানে দুইটার মান 1, বাট আরেকটা কিন্তু জানি না। সেক্ষেত্রে তোমরা যেটা করবা, আমরা যেমন ওই যে আসামিকে না পেলে তার বাবাকে ধরে নিয়ে আসি, ঠিক সেটাই করব। 1 1 এবং কিউ এরা গুণ করলে কি হয়ে যাবে? এরা গুণ করলে হবে কিউ বার। ঠিক আছে, ন্যান্ডের মধ্য দিয়ে গেলে কি হবে? কিউ বার। গুণ করলে কিউ, এবং যেহেতু একটা নট আছে তাহলে কি কিউ বার। এবং এখানে 1 1 কিউ বার আছে, সেটা গুণ করলে হয়ে যাবে এটা কিউ হয়ে যাবে। এখানে আউটপুট বের হবে কিউ। তো খেয়াল করে দেখো এতটুকু বুঝেছি নিশ্চয়। সো আমি বিষয়টাকে বোঝানোর জন্য আমরা এই অংশটুকুকে রিমুভ করে দিচ্ছি, সহজভাবে বোঝানোর জন্য এই অংশটুকুকে রিমুভ করে দিচ্ছি। ব্যাস, এখন একটা ইনপুট হচ্ছে কিউ আর একটা ইনপুট হচ্ছে কিউ বার। তো এরকম অবস্থায় আমরা কি করতে পারি? তো দেখো যেহেতু ওই অংশটুকু রিমুভ করে দিয়েছি তাহলে কি এই অংশটুকু আর প্রয়োজন নাই। এই অংশটুকু জাস্ট ইনপুটের জন্যই
প্রথম ন্যান্ড গেটের ইনপুটের জন্যই প্রয়োজন, তাছাড়া প্রয়োজন নেই। তো খেয়াল করে দেখো একটা কিউ এবং একটা কিউ বার। তো এখানে এখন যখন কিউ নিয়ে তুমি শুধু একটা এই ন্যান্ড গেটের আউটপুট বের করতে পারবে না শুধুমাত্র কিউ বার নিয়ে, বা কিউ নিয়েও কিন্তু কি মানটা বের করতে পারবে না। যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে তো তুমি একটা কিউকে নিয়ে আসবা, এই কিউটাকে আমি নিয়ে আসলাম, কিউ এবং কিউ বার গুণ হলে 0 হয়, এবং যেহেতু একটা নট রয়েছে তাহলে কী হবে, মানটা বের হয়ে যাবে 1। ভালো করে খেয়াল করে দেখো তো কিউ বারের মান কত দাঁড়ালো, এখানে কিউ নিয়ে আসছি, কিন্তু কিউ নিয়ে আসছি এবং কিউ বার আছে, কিউ নিয়ে আসছি এবং কিউ বার আছে, তাহলে এটা গুণ করলে যা হোক আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে কত, 1। ফলাফল দাঁড়িয়েছে আমাদের 1। এখন খেয়াল করে দেখো 1 বের হয়ে গেছে। এখন এই 1টা এখানে নিয়ে যাব না, এই 1টা নিয়ে যাব না, সো এই 1টাকে আমি নিয়ে যাচ্ছি, 1কে নিয়ে গেলাম। সো 1 এবং কিউ গুণ করলে কত হয়, 1 এবং কিউ গুণ করলে কিউ হয়, বাট শুধু তো গুণ নাই, এদের এখানে নট আছে, তাহলে একটা বার, তাহলে কি এখানে কিউ বার বের হয়ে যাচ্ছে, তাহলে কী বের হলো, কিউ বার বের হয়ে গেল। ঠিক আছে, কিউ বার বের হয়ে গেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন কিউ এর মান আমি কিউ বার পেলাম তখন তোমার মাথায় কিন্তু একটা প্রশ্ন আসা উচিত যে কিউ এর মান কিন্তু ঠিক তার বিপরীতটা আসছে, হ্যাঁ। যেমন হচ্ছে আমরা এখানে যেখানে মানটা এই যে এটার আউটপুটই তো পরেরটার ইনপুট, তাই না? সো এই কিউটা যখন আমি নিয়ে আসছি এখানে ইনপুট কিউ দিয়েছি, বাট আসলে কিন্তু এটা অরিজিনালি কিউ না, কিন্তু আমরা যখন কিউ এর মানটা যাচাই করতে যাচ্ছি কিউ এর মান কী বের হয়েছে, কিউ এর মানটা কিন্তু অন্যটা বের হয়েছে, কিউ বার বের হয়েছে। সো আমরা কিউ ইনপুট দিয়ে আমরা এই প্রসেসটা চালু করতে পারি না। সো আমাদেরকে যেটা করতে হবে এখানে কিউ বার নিয়ে আসতে হবে, এখানে কী নিয়ে আসতে হবে, কিউ বার নিয়ে আসতে হবে, কেননা আসলে কিউ এর মান তো কিউ না, কিউ এর মান হচ্ছে কিউ বার, ঠিক তার বিপরীতটা। মানে তুমি এর আগে যেমন আসামি যখন ছিল না তখন তার বাবাকে ধরে নিয়ে আসছিলা, সো পরে দেখছো যে না, আসামির বাবা হচ্ছে নির্দোষ, হ্যাঁ, আসামি হচ্ছে অন্য কেউ। সো আসামির বাবা নির্দোষ, তুমি কি তাকে জেলখানে ভরে রাখতে পারবে না। সো তুমি অবশ্যই আসামিকে যখন পাওয়া যাবে তুমি অবশ্যই আসামির বাবাকে ছেড়ে দিয়ে আসামিকে নিয়ে আসবা। এখন আমরা কি করব, আসামিকে নিয়ে আসবো, আসামির বাবাকে ছেড়ে দিলাম এখান থেকে, দেন এই আসামিকে নিয়ে আসছি। সো এখানে খেয়াল করে দেখো কিউ বার এবং কিউ বার একটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে যাচ্ছে, কিউ বার এবং কিউ বার যদি ন্যান্ড গেটের মধ্য দিয়ে যায় গুণ হয় তাহলে কি হয়, কিউ বার হয়, এবং এদের উপর একটা বার থাকে। সো একটা বারের জন্য কী হবে, এখানে একটা বার চলে আসলো, কিউ ডাবল বার মানে কি, শুধু কিউ, সহায়ক উপপাদ্য অনুসারে। তাহলে কিউ বার এবং কিউ বার যদি ইনপুট যায় তাহলে খেয়াল করে দেখো আউটপুট কিন্তু 1 হবে না, আউটপুট কী হবে, আউটপুট কিউ হবে। যখন আসামির বাবার পরিবর্তে আসামিকে ধরে নিয়ে আসলাম, অর্থাৎ কিউ এর পরিবর্তে যখন কিউ বারের মানটা দিলাম তখন দেখো আউটপুটটা চেঞ্জ হয়ে গেল, এবং আউটপুটটা এতটাই অপ্রত্যাশিতভাবে চেঞ্জ হয়ে গেছে যে খেয়াল করে দেখো কিউ বারের মান কী বের হয়েছে, কিউ বের হয়েছে, এবং কিউ এর মান কী বের হয়েছে, কিউ বার বের হয়েছে, মানে ঠিক তার বিপরীতটা, কিউ বারের মান কিউ এর মান কিউ বার। সো এই প্রসেসটাকে বলা হয়, এটা হচ্ছে আসলে ধ্রুবক দিয়ে তোমাদেরকে আমি বোঝালাম। সো এই প্রসেসটাকে বলা হয় টগল, কিউ বারের মান কিউ এবং কিউ এর মান কিউ বার, এটাকে বলা হয় টগল। কি বলা হয়, টগল। আসলে টগল মানে হচ্ছে লাফানো, তবে এই অর্থে এখানে টগল এই অর্থে ব্যবহৃত হয়েছে যে যেটা মান দেওয়া থাকবে ঠিক তার বিপরীতটা হবে, মানটা ঠিক তার বিপরীতটা প্রদর্শিত হবে। সো এই যে যখন জে এবং কে উভয়ের মানই যখন 1 তখন মানটা কি হয়, টগল হয়ে যায়, মানটা কি হয়, টগল। হ্যাঁ, সো টগল করলাম, এবং এইটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বর্তমানে ডিজিটাল সার্কিটগুলোতে টগলটা খুবই ইম্পর্টেন্ট। টগলটা আমি তোমাদেরকে আরও বিস্তারিত শেখাবো যখন কাউন্টার শেখানোর ক্ষেত্রে আমি খুবই ইন ডিটেলস, হ্যাঁ, কিছু ইনফরমেটিভ বিষয়গুলো উপস্থাপন করে তখন টগলটা বোঝাবো। সো আমাদের জে এবং কে ফ্লিপ ফ্লপ হয়ে গেছে, এবং তুমি ধরে নাও জে কে ফ্লিপ ফ্লপ হয়ে গেছে, তার মানে ডি এবং টি ফ্লিপ ফ্লপও হয়ে গেছে। কেন বলছি আমি হয়ে গেছে, খেয়াল করে দেখো জে কে এবং এসআর ফ্লিপ ফ্লপের মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে। অদ্ভুত মিলটা কোথায় জানো, অদ্ভুত মিলটা খেয়াল করে দেখো এসআর ফ্লিপ ফ্লপের 2 নম্বর সারিটাতে দেখো, যখন এস এর মান 0 আর এর মান 1, এস এর মান যখন 0 তখন কিউ এর মান কত, 1। হ্যাঁ, সো এই এসআর ফ্লিপ ফ্লপটাকে আমি একটু সুন্দরভাবে যেভাবে গেট একে দেখালাম না, ল্যাচ একে দেখালাম, ল্যাচ ছাড়াও কিন্তু ব্লক ডায়াগ্রাম দ্বারাও কিন্তু কি বোঝানো যায়। আমি তোমাকে এসআর ফ্লিপ ফ্লপটা একটু এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে এস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। ওকে,
এবং এখানে এসআর ফ্লিপ ফ্লপের এখানে একটা ক্লক দিয়ে দিলাম, এরকম একটা ক্লক দিয়ে দিলাম, ওকে। এবং আউটপুট দিয়ে দিলাম কিউ এবং কি কিউ বার। তো তোমাদের বই যে চিত্রগুলো এঁকে দেওয়া হয়েছে ওরা হচ্ছে আউটপুটগুলো এখানে লিখেছে কিউ, এখানে কিউ লিখেছে, তারপর এখানে কি লিখেছে, এখানে কিউ বার, মানে এগুলো আউটপুট বোঝাচ্ছে, আর এগুলো ইনপুট। ইনপুট হচ্ছে এস আর আর, এস আর আর, ঠিক আছে। তো খেয়াল করে দেখো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে যখন এস এর মান 0, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই 2 নাম্বার লাইনে কথা বলছি, যখন এস এর মান 0 তখন কিউ এর মানও কত, কিউ এর মানও 0, সরি এস এর মান যখন 0 কিউ এর মান 1, যখন এস এর মান সরি আর এর মান যখন 1 তখন কিউ আর এর মান কত 0, ঠিক তার বিপরীতটা। আবার দেখো এস এর মান যখন 1, এস এর মান যখন 1 তখন কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 0, ঠিক তার বিপরীতটা। আর এর মান যখন 0, আর এর মান যখন 0 তখন কিউ আর এর মান কত, আর এর মান যখন 0 তখন কিউ আর এর মান 1, ওকে। এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য। হ্যাঁ, এভাবে ইনপুটগুলো কিন্তু যাচ্ছে এখানে। সো এটা হচ্ছে কিন্তু ব্লক ডায়াগ্রাম দ্বারা খুব সহজে উপস্থাপন করা যায়। তো এই যে আমি যদি তোমাকে একটা ছক প্রদর্শন করে যদি আমি তোমাকে বলতাম এস এর মান 0 দিলে বা 1 দিলে কিউ এর মান 0 বের হবে, আর এর মান 0 দিলে কিউ আর এর মান 1 বের হবে, এটা কি তুমি বিশ্বাস করতা? তোমার কাছে অবশ্যই মনের প্রশ্ন আসতো কেন 1 হলো, কেন 0 হলো। সো ওই কেন প্রশ্নটা দেওয়ার জন্যই কিন্তু আমি এত বড় একটা লেকচার দিলাম। সো এতটুকু বুঝেছো? সো এই দুইটার সারির মান বুঝলাম। এবার খেয়াল করে দেখো সবার ওপরে যে দুইটা সারি, সবার ওপরে এবং নিচে যে দুটো সারি রয়েছে, খেয়াল করে দেখো যখন এস এবং আর উভয়ের মানই 0 হবে তখন কিন্তু কি এই মানটা অনিশ্চিন্ত থাকবে, এই মান দুইটা কি থাকবে অনিশ্চিন্ত, ঠিক আছে। এবং খেয়াল করে দেখো যখন এস এবং আর এর মানটা যখন 1 1 থাকবে, যখন 1 1 থাকবে তখন কি হবে অপরিবর্তিত, মানে কিউ এর মান কিউই থাকবে, কিউ আর এর মান কিউ বারই থাকবে। কোনো ধ্রুবকে যদি মান বোঝায় 1 এর মান 1ই থাকবে, 0 এর মান 0ই থাকবে। সো এরকম একটা বিষয়। তো খেয়াল করে দেখো এখানে সব কিছু অ্যাকসেপ্টেড, এই দুইটা মান অ্যাকসেপ্টেড, এটা অ্যাকসেপ্টেড, বাট এই যে যখন উভয়ের মান যখন 0 হয়ে যাচ্ছে, এস এর মান এবং আর এর মান যখন 0 হয়ে যাচ্ছে তখন যে অনিশ্চিন্ত একটা মান, অনিশ্চিন্ত বলতে অবাস্তব মান থাকছে, তখন কি এই সমস্যাটা কাটানোর জন্যই, এসআর ফ্লিপ ফ্লপের এই সমস্যাটা কাটানোর জন্যই দেখো আমাদের যে ফ্লিপ ফ্লপটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ। কারণ এখানে অপরিবর্তিত রয়েছে বাট অনিশ্চিন্ত নাই, এনে কি রয়েছে টগল রয়েছে, টগল বলতে বিপরীত, ঠিক। হ্যাঁ, সো এই যে এই সমস্যাটা এসআর ফ্লিপ ফ্লপের যে সীমাবদ্ধতা ছিল সেটা কাটিয়ে উঠেছে কে, এটা জেকে ফ্লিপ ফ্লপ কাটিয়ে উঠতে সাহায্য করেছেন। হ্যাঁ, সো এই জন্য জেকে ফ্লিপ ফ্লপ আমাদের কাছে এসআর ফ্লিপ ফ্লপের থেকে তাৎপর্যপূর্ণ। এবং এরপরে যে ফ্লিপ ফ্লপটা আসছে, যে পরের ফ্লিপ ফ্লপটা আসে ডি ফ্লিপ ফ্লপ। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ডি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ কিন্তু এসআর ফ্লিপ ফ্লপ দ্বারাও তৈরি করা যায়, আবার জেকে ফ্লিপ ফ্লপ দ্বারাও কিন্তু কি তৈরি করা যায়, জেকে দ্বারাও তৈরি করা যায়, এসআর দ্বারাও তৈরি করা যায়। কেন খেয়াল করে দেখো ডি ফ্লিপ ফ্লপের প্যাটার্নটা হচ্ছে এরকমই। ডি ফ্লিপ ফ্লপটা আমি একটু তোমাকে একটু এঁকে দেখাই, একটু আগে যেমন ব্লক ডায়াগ্রাম দিয়ে এঁকে দেখালাম। মনে করো এটা এস, এটা হচ্ছে আর, ওকে, এটা হচ্ছে এস এবং এটা হচ্ছে কি আর। তো এস এবং আর যে আমরা এখানে লিখেছি, এখানে লেখার ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো যে আমরা এখানে ইনপুট এই যে এস এবং আর লিখেছি, এস এবং আর এর মধ্যে, এবং আউটপুট হচ্ছে কিউ এবং কিউ বার, ঠিক আছে। তো ডি ফ্লিপ ফ্লপটা যেটা হয় যে ডি ফ্লিপ ফ্লপের একটা ডি ফ্লিপ ফ্লপ আসলে ডি থেকে স্টার্ট হয় এবং ডি এর কিন্তু একটা উৎস, ডি এর উৎস হচ্ছে একটা। সো ডি এর একটা উৎস এসে চলে যায়, ডি এর একটা উৎস সরাসরি এসে চলে যায়। এটাকে আমি ভিতরে বাইরে যে কোনো জায়গায় আঁকতে পারি। এবং ডি এর আরেকটা উৎস ইনভার্টেড হয়ে আরে চলে যায়। ইনভার্টেড বলতে নট, ইনভার্টেড বলতে বোঝানো হয়েছে নট। সো এই নটের মাধ্যম দিয়ে আরে চলে যাবে, ওকে। সো এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের প্যাটার্ন, যেখানে এস এবং আর এ ইনপুট যাবে ডি থেকে এস এবং আর এ ইনপুট যাবে, এবং ডি এর মান এখানে যদি 0 হয়, এখান দিয়ে 0 যাচ্ছে, তাহলে এস এর মান কত হবে 0, ডি এর মান 0, তাহলে এখানে আর এর মান কত যাবে, আচ্ছা 0 যদি একটা নট গেটের মধ্যে দিয়ে যায় তাহলে আর এর মান কত হবে 1।
এস এর মান 0 হলে আমরা একটু আগে জানলাম যে এস এর মান 0 হলে কিউ এর মান দাঁড়ায় 1, ঠিক তার বিপরীত। আর এর মান 1 হলে কিউ আর এর মান কত দাঁড়ায় 0। ওকে, সো কি এভাবে আমরা কি বের করতে পারি, মানগুলো আমরা কি পর্যায়ক্রমিকভাবে বের করতে পারি। তো এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। আচ্ছা, ডি এর মান কি 0 হতে পারে? একটা চলকের মান তো দুইটা হতে পারে, 0 বা 1। সো 1 দিলে এস এর মান কত দাঁড়াবে 1। হ্যাঁ, সো এটা যদি 1 হয় তাহলে এই মানটা কত হবে? এই মানটা আর এর মানটা 0 হবে। ওকে, তাহলে এসআর ফ্লিপ ফ্লপের এই যে মাঝের যে দুইটা সারি রয়েছে, এটা দিয়ে কিন্তু ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা যায়। হ্যাঁ, সো শুধু কি এসআর দিয়ে তৈরি করা যায় ডি ফ্লিপ ফ্লপ? না, এসআর এর থেকে তুমি কি জেকে ফ্লিপ ফ্লপ দিয়েও কিন্তু কি এটা তুমি তৈরি করতে পারবা। সো চলো দেখা যাক জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে এটা কীভাবে কী করা যায়। একইভাবে আমি ব্লক ডায়াগ্রাম দ্বারা জেকে ফ্লিপ ফ্লপ আঁকবো। খেয়াল করে দেখো, জেকে ফ্লিপ ফ্লপ আঁকছি। এখানে একটা ইনপুট জে, একটা হচ্ছে কে, আউটপুট হচ্ছে কিউ আর কি কিউ বার। তো খেয়াল করে দেখো যে ইনপুট আসবে ডি থেকেই, ডি গেল, এখানে ডি যাবে, এবং এখানে যেটা আসবে এটা নট দিয়ে কে এর কাছে যাবে। ডি এর যেটা বৈশিষ্ট্য, একটা সাধারণ যাবে, একটা ইনভার্টেড যাবে। হ্যাঁ, আসলে এটাকে আসলে মূলত এই যে এই অংশটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বাফার বলে, বাফার। হ্যাঁ, আর এটাকে বলে ইনভার্টার। ঠিক আছে, মানে বিপরীতকরণ। বাফার বলতে যে মানটা দিচ্ছ সেই মানটাই যাবে। যেমন ডি এর মান যদি 0 দাও, এখানে জে এর মান 0 হবে। ডি এর মান 0 মানে এখান দিয়ে মানটা কে এর মান কত হবে? ঠিক তার বিপরীত। হ্যাঁ, 1 হয়ে যাবে। সো জে এর মান 0, কে এর মান 1, জে এর মান 0, কে এর মান 1। সেরকম কিছু নাই, আছে তো? আবার খেয়াল করে দেখো, ডি এর মান যদি 1 হয়, তাহলে ডি এর মান 1 মানে জে এর মানও 1, এটার মান 1 মানে কে এর মান কত হবে? কে এর মান ঠিক তার বিপরীত হবে, কারণ একটা নট গেট আছে। সো জে এর মান 1, কে এর মান 0। সো এরকম মানও কিন্তু আছে। তাহলে খেয়াল করে দেখো, একইভাবে এসআর ফ্লিপ ফ্লপেরও মাঝখানে দুইটা সারি নিয়ে কি তৈরি করা হয়? ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়। ওকে, সো এই ছিল ডি ফ্লিপ ফ্লপ, যেটা আমরা বুঝতে পারলাম যে জেকে ফ্লিপ ফ্লপ দ্বারাও ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা যেতে পারে। হ্যাঁ, আবার এসআর দ্বারাও কি ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা যেতে পারে। এবং এখানে যদি ডি এর মান 1 দেওয়াতে জে এর মান 1 হবে এবং কে এর মান 0 হবে। সো জে এর মান 1 হলে এবং কে এর মান 0 হলে কিউ এবং কিউ আর এর মান কী বের হবে সেটা আমরা ছক থেকেই বের করে নিতে পারবো। এবং এই ছকের মানগুলো মুখস্থ করা দরকার নেই, বুঝলেই যথেষ্ট। সো ডি ফ্লিপ ফ্লপ, এই যে এসআর ফ্লিপ ফ্লপ এবং জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ডি ফ্লিপ ফ্লপ কিন্তু শিখাই দিলাম। তো এখন যেটা করাবো যে টি ফ্লিপ ফ্লপ আঁকাবো। সো ডি ফ্লিপ ফ্লপ কমপ্লিট। ডি ফ্লিপ ফ্লপ এসআর এবং কি জেকে উভয় সাহায্য নিয়ে শেষ। এখন যেটা আঁকবো টি ফ্লিপ ফ্লপ। সো টি ফ্লিপ ফ্লপের যেটা বৈশিষ্ট্য, টি ফ্লিপ ফ্লপ শুধু জেকে দ্বারাই আঁকা যায়, এসআর দ্বারা আঁকা যায় না। যায় না, কেন যায় না? সো খেয়াল করে দেখো, কারণটা আমি একটু ব্যাখ্যা করি। যে টি ফ্লিপ ফ্লপের যেটা প্যাটার্নটা হচ্ছে, ধরো একটা টি ইনপুট আসবে, একটা ইনপুট আসবে, একটা যাবে এখানে, এবং অপর ইনপুটটা হুবহুব একই হবে। এখানে ইনভার্টার থাকে না কিন্তু। টি ফ্লিপ ফ্লপে এখানে যেমন ইনভার্টার ছিল না, এখানে ইনভার্টার থাকে না। হ্যাঁ, এখানেও যাওয়া যাবে, এখানেও ঠিক তাই যাবে। ওকে, তো খেয়াল করে দেখো, আমি বললাম জেকে ফ্লিপ ফ্লপ, তাই আমি এখানে জেকে লিখছি, এবং এখানে কিউ এবং কিউ বার থাকে, কিউ বার থাকে। তো ফর এক্সাম্পল, একটা চলকের কয়টা মান হতে পারে? 2টা। টি এর মান 0 মানে জে এর মানও 0, কে এর মানও 0। সো জে এর মান 0, কে এর মানও 0। সো এটা কোন লাইনে আছে? এই যে 1 নম্বর লাইনে আছে। এই সময় কি হয়? আনচেঞ্জড, মানে অপরিবর্তিত হয়। কিউ এর মান কিউই থেকে যায়, কিউ বার এর মান কিউ থেকে যায়, কিউ বারই থেকে যায়। ওকে, আচ্ছা টি এর মান কি 0 হবে? টি এর মান 1 হতে পারে না। টি এর মান 1 হলে জে এর মানও 1 দাঁড়াবে, কে এর মানও কত দাঁড়াবে? 1 দাঁড়াবে। হ্যাঁ, সো জে এর মান 1 এবং কে এর মান যখন 1, তখন কি হয়? টগল হয়। হ্যাঁ, সো টগল মানে কিউ এর মান কিউ বার হয়ে যায়, কিউ বারের মান কিউ হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ খেয়াল করে দেখো, তাহলে জেকে ফ্লিপ ফ্লপের সবার ওপর এবং সবার নিচের যে সারি দুইটা আছে, এই দুইটা সারি নিয়ে কি তৈরি করা হয়? টি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়। টি ফ্লিপ ফ্লপ। তাহলে এর ওপর এবং নিচেরটা দিয়ে তৈরি করা গেলেও এসআর দিয়ে কেন যায় না? কেননা এখানে একটা ভেজাল আছে। এখানে এই যে যখন এস এবং আর এর মান উভয় যখন 0 হয়ে যাবে, যখন টি এর মান 0 হবে, তখন এস এবং আর এর মানও 0 হয়ে যাবে, এস এর মানও 0।
আর এর মানও জিরো হয়ে যাবে। তো যখন এই জিরো হয়ে যাবে, এস এর মান জিরো এবং আর এর মান জিরো হয়ে যাবে, তখন কিন্তু মানটা অনিশ্চিন্ত হয়ে যাবে। সো অনিশ্চিন্ত মান নিয়ে তো আমরা তো সার্কিট চালাতে পারি না, কোনো ডিভাইস চালাতে পারি না। এই জন্য বর্তমানে এসআর ফ্লিপ ফ্লপ ব্যবহার করে না বললেই চলে, এবং এসআর ফ্লিপ ফ্লপের জাস্ট এই ডি ফ্লিপ ফ্লপের জন্য ব্যবহার করা হয়। আসলে প্রয়োজন অনুসারে আসলে এই ফ্লিপ ফ্লপগুলো আপডেট করা হয়েছে। তবে টি ফ্লিপ ফ্লপ এমন একটা জেকে ফ্লিপ ফ্লপ এমন একটা প্যাটার্ন যেখানে ডি ফ্লিপ ফ্লপও তৈরি করা যায়, সেটা দ্বারা টি ফ্লিপ ফ্লপও তৈরি করা যায়। সো খেয়াল করে দেখো, আমরা তাহলে জানতে পারলাম যে জেকে ফ্লিপ ফ্লপের মাঝের দুইটা সারি দিয়ে ডি ফ্লিপ ফ্লপ তৈরি করা হয়, এবং সবার ওপর এবং নিচের সারি দিয়ে কী তৈরি করা, টি ফ্লিপ ফ্লপ। সো আমরা একই সাথে টি ফ্লিপ ফ্লপও শেষ করে ফেললাম। সো এই ছিল ফ্লিপ ফ্লপ সম্পর্কিত আলোচনা, যা কিনা আমরা ন্যান্ড ল্যাচ দ্বারা একে একে মানগুলো বুঝিয়ে দিয়েছি। আসলে তোমাকে এই ছকগুলো মুখস্থ করতে বললেই যথেষ্ট ছিল, কিন্তু আমি সেটা করতে বলিনি কী কারণে, কারণ তোমাদের মধ্যে একটা আগ্রহ থাকা উচিত, বা একটা ছবি, ফর এক্সাম্পল আমি যেটা দেখেছি ছবিগুলো এঁকে দেওয়া আছে, বাট কোনো স্টুডেন্ট জানে না যে আসলে কীভাবে বাস্তবায়ন করতে হয়। হ্যাঁ, স্টুডেন্টদের জানার আগ্রহ থাকে না বিধায় কিন্তু কি টিচাররা তাদেরকে শেখায় না। সো আমি চেষ্টা করেছি আমাদের গতানুগতিক পড়ার মাধ্যমগুলো একটু চেঞ্জ হোক, স্টুডেন্টরা তাদের স্বআগ্রহের বিষয়গুলোর সাথে পরিচিত হোক। মানে আমি যেটা চাচ্ছি যে শিক্ষিত না, সুশিক্ষিত হতে, মানে সুশিক্ষিত হওয়ার প্রবণতাটা গড়তে চাচ্ছি। সো আমরা ন্যান্ড ল্যাচ দিয়ে ফ্লিপ ফ্লপ তৈরি করলাম, ফ্লিপ ফ্লপের 4টা প্যাটার্ন দেখলাম। এছাড়াও আরও অনেক ধরনের ফ্লিপ ফ্লপ রয়েছে, মাস্টার ব্লাস্ট ফ্লিপ ফ্লপ, হ্যাঁ এরকম। তো ওইগুলো প্রয়োজন নাই, আপাতত এইচএসসি সিলেবাসের জন্য এইটুকুই যথেষ্ট। সো আজকে আমরা ফ্লিপ ফ্লপ শিখলাম। নেক্সট দিন আমাদের আলোচনা থাকবে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা ফ্লিপ ফ্লপ আসলে কী করে, ফ্লিপ ফ্লপ কী বলেছিলাম, মেমোরির প্রধান উপাদান। সো আমরা অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে কীভাবে রেজিস্টার তৈরি করা হয়, রেজিস্টার কিন্তু একটা ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয় না, অনেকগুলো ফ্লিপ ফ্লপ থাকে। হ্যাঁ, সো ফ্লিপ ফ্লপ দিয়ে কীভাবে রেজিস্টার তৈরি করা হয় সেটা আমরা কি জানবো। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।